1947 একবার ব্রিটিশ থেকে স্বাধীন হলাম। এই 47-কে সম্পূর্ণভাবে ডিজোন করে 71 মানে আপনার 71 যারা ওন করে তারা পুরো 47-কে আপনার অমিট করে ফেলে। আবার 24-এর অনেকের আবার প্রবণতা দেখতেছি তার 71-কে ডিজোন করার একটা প্রবণতা আছে। অথচ প্রতিটা ইতিহাস কিন্তু আমাদের গর্বের ইতিহাস, অত্যন্ত আমাদের জনপদের গর্বের ইতিহাস। আপনি যেটা খুব ভালো করে জানেন, আপনি ইতিহাস পড়ছেন। আমাদের আসলে এই মানে কিভাবে, এটা কি আপনি বলবেন আমাদের কিভাবে ওন করা উচিত আমাদের ইতিহাসগুলোকে, যে কোনোভাবেই যাতে এটাকে অমিট না করা হয়? এই পাকিস্তানের আন্দোলনও আমাদের ইতিহাস, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস, 24-এর ভারত বিরোধী যুদ্ধ আমাদের ইতিহাস। এটা আপনি কিভাবে দেখেন? না, তা তো বটে, পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি তো চাইলে এটাকে মুছে দিতে পারবো না, কিন্তু এটা ন্যারেটিভটা কি হবে? হ্যাঁ, যেমন আমি আসলে 71-কে আমি মুক্তিযুদ্ধ বলি না। হ্যাঁ, আমি আমার উপন্যাসেও আমি এটাকে মুক্তিযুদ্ধ বলিনি। আমি বলি যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছে একটা সিভিল ওয়ারের। আপনি যে একটা বিপ্লবী চরিত্র আনছেন, আবার আরেকজন আরেকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তো অনেকে চিন্তাই করতে পারে না। আপনি যেরকম বলতেছেন, না এটা কইরেই ফেলতে হবে, এই জ্বালাই দিতে হবে ওদের, আর উল্টা টাঙ্গায়, এরকম লোক দরকার আসলে। মানে না হলে কিন্তু হয় না, মানে না হলে হইতো না যে আমরা তো সুন্দর বিপ্লবটা দেখলাম। হ্যাঁ, ওই যে বিটিভি জ্বালাই দিছে, অমুক করছে তমুক করছে, অনেকে তো এটাকে ওন করতে, আমি বলছি ঠিক আছে, আরো করবে, আরো জ্বালাইতে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, এবং আমি প্রথমে বলছিলাম যে যত ভার্চুয়াল অ্যাসেট আছে সব প্রত্যেকটা অ্যাটাক করে সবগুলোকে ডাউন করে দিতে হবে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, যত ভার্চুয়াল অ্যাটাক আছে, এবং সাফায়াতের সাথে আবার ওই আলাপের কথা গেলাম না আর কি। ওইটা গেলাম না, কিন্তু মির্জা বুঝতে পারছেন আমরা কি কোন দিকে আলাপ করছিলাম, আর আলাপ না করি আর কি। জি জি। আচ্ছা, তো দাদা আমরা শেষ পর্যন্ত ওইটা কিন্তু এক্সিকিউট করতাম যদি হাসিনা না পড়তো, ওইটা এক্সিকিউট। হ্যাঁ জানি আপনি, মানে আমাদের আরো প্ল্যান ছিল যে আসলে কি সত্যি কথা বলতে কি, আমি একটা সিরিজই লিখবো, বুঝছেন, আপনার অবদান, তারপরে এগুলো কিন্তু আমরা কিন্তু অত অ্যাপ্রিসিয়েট, আমরা নিজেরা জানি আমি জানি আপনি কি করছেন, বুঝছেন, আপনি আন্দোলনের কে বা কি, কিন্তু অনেক মানুষেরই কোনো মানে, হ্যাঁ আপনি বহুদিন ধরে আমাদের গ্রুপটা যে কি ছিল, আমাদের গ্রুপটা যে কি রোল প্লে করছিল, এটা কিন্তু কেউই জানে না। মানে কেউ কি জানে যে আমাদের আসলে একটা গ্রুপ ছিল? লেখছে, আমরা তো অত প্রচার করি না, এটা তো এরকম ভাবে পাই নাই, বাট এটা আসলে না ওইভাবে গ্রুপটা যদি না থাকতো আমরা এত সাকসেসফুলি পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশগুলো সংগঠিত করতে পারতাম না, অর্গানাইজড হয়েতে, হ্যাঁ, কোঅর্ডিনেট করতে পারতাম না। তারপর আরো অনেক কাজ আছে যেগুলো আসলে আমরা করতে পারতাম না। হ্যাঁ ঠিক ঠিক। তো দাদা, এই যেই আপনার যে কি বলে সামনে যে উপন্যাসটা প্রকাশিত হইতেছে সেটা নিয়ে একটু বলেন আমাদের। আচ্ছা, মানে এটা তো আসলে আমি তো বলছিলাম যে, এবং এখনো বলি যে আমি আসলে বাংলায় আর লিখবো না। তো আমার ইংরেজি তো, আমি তো ইংরেজি মিডিয়ামে পড়িনি, হ্যাঁ, ইংরেজিতে যে খুব লেখালেখি করছি তাও না। তো সেই জন্যে আমাকে একটা দীর্ঘ একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ক্রিয়েটিভ রাইটিং কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি এখনো করি ক্রিয়েটিভ রাইটিং কোর্স, এবং প্রত্যেক দিনই শিখি প্রায়। আমি সপ্তাহে 2 দিন করে কোর্স করি, 1.5 ঘন্টা ধরে ক্লাস করি সপ্তাহে 2 দিন ক্রিয়েটিভ রাইটিং। তো এই কোর্সের মধ্যে দিয়ে আমি আসলে একটা উপন্যাস লেখা শুরু করছিলাম কোভিডের সময়, সেটাকে শেষ করি, এবং এটা একটা ভালো উপন্যাস হয়েছে। এখন আপনি বলতে পারেন যে উপন্যাস কেন লিখতে গেল, আমি তো কখনো উপন্যাস লিখিনি, একটা সায়েন্স ফিকশন আছে, তো উপন্যাস হিসাবে এটাই প্রথম। আমি উপন্যাস বলবো না, আমি এটাকে ফিকশন বলবো। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই স্বাধীনতা উত্তর বাংলাদেশ পড়ছেন। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখবেন যে এটা স্টোরি টেলিংটা ডিফারেন্ট হিস্ট্রি বই, ইতিহাসের বইয়ের মতো না, এটা গল্পের মতো, থ্রিলারের মতো আগায় চলে আর কি। হ্যাঁ, তো মানুষ গল্প শুনতে পছন্দ করে। তাহলে আমি প্রথমে ঠিক করলাম আমি ইংরেজি লিখবো। তাহলে আমি ইংরেজিটা কার জন্য লিখব? আমি ইংলিশ স্পিকিং অডিয়েন্সের জন্য লিখব। তাদেরকে আমি কি বলবো? তারা কেন আমার কথা শুনতে চাইবে? আমি তাদেরকে বলবো বাংলাদেশের ন্যারেটিভ, বাংলাদেশ এজ এ কান্ট্রি, আমাদের ভ্যালুস, আমাদের হিস্ট্রি,
আমাদের স্ট্রাগল, হ্যাঁ, আমাদের হিরোইজম, যেটা কখনো পশ্চিম দেখেনি, সেটাকে আমি পড়ব, সেটাকে গল্পের মতো করে বললাম। হ্যাঁ, আর এই প্রথম বইটা দিয়ে আমার মনে হয় পশ্চিম বাংলাদেশকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের ভূখণ্ডকে নতুন করেছি। হ্যাঁ, তো এই গল্পটা গল্পটা আমারই গল্প, আমারই জীবনে, আমারই বেড়ে ওঠার গল্প। হ্যাঁ, আমারই স্ট্রাগল। দাদা এটা ইংরেজিতে হবে না? হ্যাঁ, এটা ইংরেজিতে। আচ্ছা আচ্ছা। আর নাম ঠিক করছেন আপনি? নাম নাম ঠিক হয়েছে, নাম ঠিক হয়েছে। আমি এটাকে মানে এটাকে বাংলায় বললে এরকম হবে যে গল্পটা এরকম, সেটা হচ্ছে বলি আর কি, যে কোভিডের সময়, কোভিডের শুরু হলো, ওই লকডাউন শুরু হলো, ওই সময় আমি যেখানে থাকতাম আমার অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ইঁদুর ঢুকে পড়ে, ছোট্ট ইঁদুর, এবং ওই ইঁদুরটা আমার সাথে থাকতো, এবং এই একই ঘরের মধ্যে, একই অ্যাপার্টমেন্টের মধ্যে। তো ওই ইঁদুরের সাথে আমার একটু খাতির হয়ে যায়। হ্যাঁ, ওকে আমি গল্প বলতাম, মানে আমার নিঃসঙ্গ সময় আমি বিভিন্ন গল্প ওকে বলতাম, এবং শুনতো, কিন্তু বসে থাকতো। হ্যাঁ, বসে থেকে শুনতো। শুনতো মানে কি, মানে আমি বলে যাচ্ছি, ও বসে থাকতো আর কি। ওকে খাবার দিতাম, আমি সকালবেলা উঠলে আমি যেখানে বসতাম সেখানে এসে ও বসে থাকতো শোনার জন্য আমি কিছু বলি কিনা। তো এক ধরনের একটা অদৃশ্য কানেকশন তৈরি হয়েছিল। উপন্যাসটা এটাই, আমি তাকে আমার গল্প বলি, আমার জীবনের গল্প বলি, আমার বাংলাদেশের গল্প বলি, আমার স্ট্রাগলের গল্প বলি, হাসিনা বিরোধী লড়াইয়ের গল্প বলি, অনেক ইস্যুজ আছে এটার মধ্যে। আকরামের হত্যাকাণ্ড আছে, হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ বলিনি অবশ্যই, এটাকে আমি সিভিল ওয়ার বলছি। ৭১ আছে, এরশাদ বিরোধী আন্দোলন আছে, আমার ছাত্র জীবন আছে। তো আসলে হয় কি, আমি যখন আমার ছাত্র জীবনটা বলছি, আমি আসলে ওই সময়টাকে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, ওই সময়ের ন্যারেটিভটা দিচ্ছি তাকে। তো এরকম করে 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 গল্পটা আগায়, এবং ফাইনালি শেষ হয়। তো এটা সামনের মাসে আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ, তো আমাদের দর্শকরা, আপনারা তো শুনলেন পিনাকিদার মুখে, আপনারা সবাই আশা করি এটা বইটা একটা মানে সংগ্রহ করার চেষ্টা করবেন, এবং সবাই পড়বেন, এবং এটাকে প্রমোট করবেন, আমরা আশা করি। দাদা, আপনার শেষ কোয়েশ্চেন, এটা আমার কাছে মনে হলো যে আপনার এই বইয়ের গল্পের সাথে একটু কানেক্টেড। সেটা হলো যে আমরা রিসেন্টলি দেখতে পেতেছি অনেকে এটাকে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এবং টু সাম এক্সটেন্ট যারা ৭১ দেখছে তারা বলছে এটা মানে অল্প সময়ে এত ইন্টেন্স যুদ্ধ তারা কমই দেখছে। এবং কিছু কিছু ডিফারেন্স আছে, যেমন ওই সময় তো মানুষের হাতে অস্ত্র ছিল, ৭১ মানুষ ট্রেনিং নিয়ে অস্ত্র করে, এখানে মানুষ শুধু বুক পাইতে দিছে, পাথর হাতে, লাঠি হাতে, ইয়াং ছেলেরা যুদ্ধ করছে। তো আমি এটাকে বলি তৃতীয় মুক্তিযুদ্ধ, কারণ হলো আপনার দেখেন, আমরা ৪৭ একবার ব্রিটিশ থেকে স্বাধীন হলাম, এই ৪৭কে সম্পূর্ণভাবে ডিজোন করে ৭১ মানে আপনার ৭১ যারা ওন করে তারা পুরো ৪৭কে আপনার অমিট করে ফেলে। আবার ২৪-এর অনেকের আবার প্রবণতা দেখতেছি, তার ৭১কে ডিজোন করার একটা প্রবণতা আছে। অথচ প্রতিটা ইতিহাস কিন্তু আমাদের গর্বের ইতিহাস, অত্যন্ত আমাদের জনপদের গর্বের ইতিহাস। আপনি যেটা খুব ভালো করে জানেন, আপনি ইতিহাস পড়ছেন। আমাদের আসলে এই মানে কিভাবে, এটা কি আপনি বলবেন আমাদের কিভাবে ওন করা উচিত আমাদের ইতিহাসগুলোকে, যে কোনোভাবেই যাতে এটাকে অমিট না করা হয়? এই পাকিস্তানের আন্দোলনও আমাদের ইতিহাস, ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস, ২৪-এর ভারত বিরোধী যুদ্ধ আমাদের ইতিহাস। এটা আপনি কিভাবে দেখেন? না, তা তো বটে, তো পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি তো চাইলে এটাকে মুছে দিতে পারবো না। ৭১কে আমি মুক্তিযুদ্ধ বলি না। হ্যাঁ, আমার উপন্যাসেও আমি এটাকে মুক্তিযুদ্ধ বলিনি। আমি বলি যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছে একটা সিভিল ওয়ারের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমি তখনই সেটাকে মুক্তিযুদ্ধ বলবো যদি আমাদের সত্যি মুক্তি ঘটে। যদি আমার মুক্তি না ঘটে একটা যুদ্ধের মধ্যে, আমি সেটাকে আন্দাজে মুক্তিযুদ্ধ বলে তাকে মহিমান্বিত করবো কেন? হ্যাঁ, তো এই ন্যারেটিভ গুলো কিভাবে হবে? তো এই ন্যারেটিভ গুলো দাঁড়াবে, এটা তো একদিনে দাঁড়াবে না, এটা অনেকের প্রচেষ্টার মধ্যে দিয়ে আস্তে আস্তে এই ন্যারেটিভটা দাঁড়াবে। যদি আমার এই শুরুটা যদি কাজে লাগে, তাহলে ১৯৭১ একটা সিভিল ওয়ার হিসাবেই থাকবে, ইতিহাসে প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে পসিবল আউটকাম ৭১ নিয়ে। ৭১ আসলে মুক্তিযুদ্ধ হিসাবে থাকবে বলে আমি মনে করি। ২০২৪
এইটা বিপ্লব হিসাবেই এটাকে পরিচিত হবে, এটা রাষ্ট্র বিপ্লব হিসাবে পরিচিত হবে। এটার আউটকাম যেটাই হোক। কিন্তু এই ন্যারেটিভ গুলো তো লিখতে হবে। জি, এই narrative গুলো আমাদেরকে বলতে হবে। 47 সম্পর্কে আপনার কাছে কি হবে? আমি তো বলি 47 হচ্ছে ফার্স্ট রিপাবলিক। 47 কে আমাদের অবশ্যই ওন করতে হবে। পাকিস্তান প্রতিষ্ঠা, এটা আমাদের একটা গৌরবের লড়াই, জমিদার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠা, এবং এটাকে আমাদের অবশ্যই ওন করতে হবে। এবং 1971 তো অনেক ইমপ্লিকেশন আছে। হ্যাঁ, 1971টা হয়েছিল জন্যেই হাসিনার ফ্যাসিবাদটা হতে পারে। হ্যাঁ, 1971 হয়েছিল জন্যেই ভারতের এই আধিপত্যটা আমাদের উপরে 15 বছর ধরে চেপে থাকলো। হ্যাঁ, মানে 1971 যদি না হতো এই কাজগুলো কিন্তু হতো না। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা 71-এর আগে ফিরে যেতে পারবো না, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় বিপদের মধ্যে থাকবে। ছোট রাষ্ট্র হিসেবে ভারতের মতো একটা বিশাল বড় রাষ্ট্র, আগ্রাসী রাষ্ট্র, শুধু বিশাল বড় রাষ্ট্র না, একটা আগ্রাসী রাষ্ট্র, একটা আগ্রাসী রাষ্ট্রের পাশে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখা, এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এবং এটা আমরা কিভাবে টিকায় রাখবো, এটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, এবং এটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ আগামী দিনের জন্য।